কিন্তু এতদিন যাবৎ মার তার একচেটিয়া রাগ, অভিমান আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে তিনি দেশের প্রতি বিমুখ ছিলেন। ফারজাদ প্রসন্ন হেসে বলল, আপনার যাওয়ার ব্যবস্থা আমি করে দেব আম্মি। আমি একা যাচ্ছি না, তুমি আর মমিও যাচ্ছ। মৌমিকে নিয়ে যান। তবে আমি সেখানে গিয়ে আর কি করব? তার উপর এখন আমার সব থেকে বড় কাজ একটা চাকরি জোগাড় করা। চাকরি পেয়ে যাবে, রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন, চিন্তা করো না। তোমার আর আমাদের সবার দেশে যাওয়াটা জরুরি। ফারজাদ ইতস্তত সুরেই বলল, কিন্তু দেশে গিয়ে উঠবেন কোথায়? আপনার মা বাবা মানে আমাদের নানু নানা ভাই কি বেঁচে আছেন? দিল্লুবা বেগম হতাশ সুরে বলেন, না, মারা গিয়েছেন দুজনেই। তবে আমার বান্ধবীর বাড়ি আছে না। প্রিয়তাদের বাড়িতে ওঠার কথা বলছেন? এটা কেমন দেখায় আম্মি? আর যাই হোক, খারাপ দেখায় না। আর আমরা তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না, কয়েকদিন থেকেই চলে আসব। ফারজাদের তাও ইতস্তত বোধ কাটছে না। সে প্রিয়তাদের বাড়িতে থাকবে কি করে? তার উপর আজকাল মন মস্তিষ্কের ব্যাপার স্যাপারটাও সে ঠাউর করতে পারছে না ঠিক। তাদের মধ্যে কিছু একটা যুক্তি চলছে, ব্যাপারটাতেও সে অবগত নয়, আর সেই জন্যই চিন্তাও হচ্ছে বেশি। তাও সে মাকে খুশি করতে বলল, আচ্ছা, আমি টিকিটের ব্যবস্থা করছি। তবে আপনি আপনার আর মৌমির ভিসার পাসপোর্টটা আমাকে দিয়েন। মমি খুশিতে লাফিয়ে উঠে। সে বাংলাদেশে যাবে, তাও আবার প্রিয়তা আপুর বাড়িতে। এটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। সে উদ্দীপনায় ছুট লাগিয়ে বলে, আমি এক্ষুনি সব নিয়ে আসছি ভাইয়া। সব শুনে প্রিয়তা বলল, আচ্ছা, সেই জন্যেই আন্টি আমার ঘটনা শুনে এত কষ্ট পাচ্ছিলেন। কারণ দুজন একই কাজ করেছিলাম, কিন্তু তাও আন্টিকে তো আর আমার মতো ঠকানো হয়নি। পরক্ষণে আবার কিছু একটা ভেবে প্রিয়তা বলল, কিন্তু মা জানো, ওই বাড়িতে না আমি আঙ্কেলের একটাও ছবি দেখিনি। শুধু তাই না, ফারজাদ বা মৌমিকেও কখনো তাদের বাবার নিয়ে কিছুই বলতে শুনিনি আমি। আঙ্কেলের কোনো অস্তিত্বই নেই ওই বাড়িতে। লুৎফা বেগম খানিক অবাক হয়ে ভেবে বললেন, হয়তো ভাই মারা গিয়েছেন। মানুষ তো মৃত মানুষকেও স্মরণ করে মা, কিন্তু ওনারা কখনোই আঙ্কেলের কথা তুলেনি। আচ্ছা, আমি না হয় ব্যাপারটা জিজ্ঞাসা করব রুবাকে। ঠিক আছে, জেনে আমাকেও জানিও। জানাবো। এবার শুয়ে পড় গিয়ে, অনেকটা পথ জার্নি করে এসেছিস। আচ্ছা। প্রিয়তা আর নিহাল নিজেদের রুমে ফিরে গেল। রুমে গিয়ে বিছানায় গা এলালো প্রিয়তা। অনেকদিন পর নিজের শান্তির জায়গাতে এসে মনটা ফুরফুরে খুব। উপয়ন্ত আবার মা দিলরুবা বেগম দুজন বান্ধবী, এই সম্পর্কটা তাকে ভীষণ আনন্দ দিচ্ছে। সে সিলিংয়ের দিকে চেয়ে আছে, মনে মনে ভাবছে অনেক কিছু। মার দিলরুবা বেগম বান্ধবী হওয়াতে তার জন্য লাভই হয়েছে। এখন সে খুব সহজে মমি আর নেহালের বিয়ের কথাটা বলতে পারবে। সে খুশি হয় মনে মনে, ভাবে কালকে সকালে উঠে মাকে এই প্রস্তাবটা জানাবে। রাতে তৃতীয় প্রহর এখন, চারদিকে শুনশান নীরবতা। দূর থেকে ভেসে আসছে কিছু কুকুরের আর্তনাদ, বেশ জোরেই চেঁচাচ্ছে তারা। এই শব্দে গভীর ঘুমে আচমকা জেগে যায় যারা। ঘরের আলো নেই কোনো, অথচ শোয়ার আগেও ঘরে ক্ষীণ আলোর বাতি প্রজ্বলন ছিল। এরই মাঝে অনুভব করলো সে নড়তে পারছে না। তাকিয়ে আছে ঠিকই, কিন্তু হাত পা নড়ছে না। যারা ঠোঁট নাড়ানোর চেষ্টা চালায়, তাতেও ব্যর্থ সে। না, কোনোভাবে কথাও বলতে পারছে না। মনে হচ্ছে খুব ভারী কিছু একটা তাকে চেপে ধরে বসে আছে। সে অনেক চেষ্টা করছে একটু নড়ার জন্য, একটু আব্বু বলে ডাকার জন্য, কিন্তু পারছে না। নিজের সাথে অনেক লড়াইয়ের পর আচমকা সে উঠে বসলো। এবার তা হাত পা নড়ছে ঠিক মতো। সে এগিয়ে গেল, ঠাই লাগানো বারান্দায় দরজাটা খুলে দিল পুরোটা। খেয়াল করলো তারই বাসার গেটের সামনে কুকুররা অনেক বেশি চিৎকার করছে। হাসলো সে। এই হাসি মোটেও স্বাভাবিক হাসি নয়, কিংবা নয় কোনো চমৎকার মেয়েলি হাসি। এটা অদ্ভুত কুৎসিত হাসি। কুকুরগুলো থেকে চোখ সরিয়ে আনার ক্ষীণ মুহূর্তের মধ্যে ঝাঁপ দিয়ে বসলো সে। তার দোতলা বারান্দা থেকে এক লাফে পড়ল মাটিতে। ব্যাস, জ্ঞান খুঁয়ে বসলো সেখানেই। তারপর চোখ খুলল আবার হসপিটালের এক কেবিনে। সেখানে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে হাতে স্যালাইন চলছে তার। সে খেয়াল করলো এখানেও সে কথা বলতে পারছে না, কেবল দেখতে পাচ্ছে সব কিছু। সে অনেক চেষ্টা করছে হাত পা নাড়াতে, কিন্তু পারছে না। সে ভয় পাচ্ছে। কাল রাতেও তো সে নিজের ঘরে ছিল, আজ তবে এই অবস্থায় এখানে কেন?
রাতে কি হয়েছিল তার সাথে? আব্বু, তুমি ওই ফারজাদকে এখনো মারতে পারোনি? আহমেদ তাজওয়ার মাথা নুয়ে বললেন। না, কেন? এমনি। ওয়াদি রেগে গিয়ে বলল। এমনি মানে? আশ্চর্য তো, এই দেখে তোমার ছেলে জেলে পচে মরছে, আর তুমি কিনা তার শত্রুকে সামান্য খুনটুকু করতে পারছো না। আহমেদ তাজওয়ারও রেগে গেলেন বেশ, বললেন। খবরদার আমার সাথে এইভাবে কথা বলবে না। এইসব করার আগে মনে ছিল না তোমাকে আমি 2 নাম্বারে ব্যবসা করতে বলেছিলাম, নারী পাচার করতে বলিনি। করেছো যখন, এখন শাস্তি ভোগ করো। ওয়াদি চোয়াল শক্ত করে বলল। এই কোটি কোটি টাকা তুমি তোমার 2 নাম্বারি ব্যবসাতেও পেতে না। এই নারী বেচেই আজ এত টাকার মালিক আমি। সেসব কথা রেখে এখন কাজের কাজ একটা করো, ওই ফারজাদকে মারার ব্যবস্থা করো। আর একটু খোঁজ নাও তো ওই প্রিয়তা শালিটা দেশে আছে কিনা। না, দেশে নেই, বাংলাদেশে ফিরে গিয়েছে। ওয়াদি নিজের ঠোঁট কামড়ে ধরল, আফসোসের সুরে বলল। ইস, আমার 1 কোটি টাকা। এসব আফসোস রাখো এখন, চুপচাপ ভদ্র ছেলের মতো থাকো কয়দিন। আমি তোমার জামিনের ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করো, আর তুমি যদি না পারো তবে জেল থেকে বেরিয়েই আমি ওই ফারজাদ হারামজাদাকে খুন করব। ছেলের কথা শুনে ঠোক গিললেন আহমেদ তাজওয়ার। ভবিষ্যতে যে কি ভয়ানক পরিণয় তার কপালে লেখা আছে কে জানে। খবর শুনছেন স্যার? না তো, কি হয়েছে? আমাদের বসের মেয়ে যারা আছে না, উনি তো কালকে সুসাইড করতে চেয়েছিলেন, বারান্দা থেকে লাফিয়ে পড়েছেন। সকালে বাড়ির মানুষ দেখছেন সেটা। ওর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানিয়েছেন প্যারালাইট হয়ে গিয়েছে নাকি। কবে নাগাদ সুস্থ হবেন সেটাও অনিশ্চিত। ফারজা চমকালো। মেয়েটা সুইসাইড করে বসলো? তার চোখে মুখে চিন্তার ছাপ। সে বলল। কি বলছেন? সুইসাইড কেন করতে গেলেন? সেটা তো জানি না স্যার, তবে আমরা কয়েকজন হাসপাতালে গিয়েছিলাম। বসকে দেখে খারাপ লাগলো খুব। মেয়ের শোকে স্যারের নাজেহাল অবস্থা। আচ্ছা আচ্ছা, রাখুন, আমি বসকে বরং কল করে দেখছি। আচ্ছা স্যার। তার সহকর্মী কল কাটার পর ফারজাদ তার বসের নাম্বারে কল লাগালো। রিসিভ হলো বেশ কয়েকবার বাজার পর। ওপাশ থেকে শোনা গেল রাশভারী গলার স্বর। কেন কল দিয়েছো? আমার মেয়েটা মরেছে কিনা জানার জন্য? এসব কি বলছেন স্যার? আমি আমার শত্রুরও মৃত্যু কামনা করি না। ম্যাডাম কেমন আছেন এখন? এক বুক ক্লেশ নিয়ে জবাব এলো। বেঁচে আছে কোনো রকমে। স্যার, এটা করা কি আদৌ উচিত হয়েছে ওনার? এত পড়াশোনা জানা একজন মানুষ এতটা মূর্খের মতো একটা কাজ কি করে করতে পারলেন? আপনার উচিত ছিল প্রথম থেকে ওনাকে সঙ্গ না দিয়ে বোঝানো। তা না করে আপনিও আপনার মেয়ের কথাই শুনে গিয়েছেন। সব সময় আদর আর ভালোবাসা দিয়েই সব হয় না, মাঝে মাঝে সন্তানদের একটু শাসনও করতে হয় স্যার। রফিক সাহেব হতাশ গলায় বললেন। আমার মেয়েটাকে একটু ভালোবাসলে কি হতো ফারজাদ? স্যার, মনকে কি আর জোর করে বোঝানো যায়? আমার মেয়ের এত ভালোবাসার পরও যখন তুমি তোমার মনকে বোঝাতে পারোনি, তবে এই মনকে তুমি আর কখনোই বুঝিয়ে উঠতে পারবে না। রাখছি, আমার মেয়ের খোঁজ তোমাকে আর নিতে হবে না। কল কেটে দিল লোকটা। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল। সত্যিই কি কখনো সে তার মনকে বুঝিয়ে উঠতে পারবে না? সে কি এতটাই অপারগ? ফারজাদ অত শত নিয়ে মাথা ঘামালো না আর। আজকে তার একটা ইন্টারভিউ আছে, তার জন্য আপাতত তৈরি হচ্ছে সে। রান্না করে সবজি কাটছেন লুৎফা বেগম। প্রিয়তা পাশে এসে বসলো। লুৎফা বেগম জিজ্ঞেস করলেন। ভার্সিটিতে যাবি কবে থেকে? একটা সেমিস্টার তো শেষ করলি। কাল থেকে যাব মা, ফ্যাকাল্টির সাথে আমার কথা হয়েছে। ওনারা বলেছেন একটা দরখাস্ত দিয়ে আমি এই সেমিস্টার আবার কন্টিনিউ করতে পারবো। তাহলে তো ভালোই। হ্যাঁ মা, আসলে একটা কথা বলতে চাইছিলাম। লুৎফা বেগম ব্রুকুসকে বললেন। এত আমতা আমতা না করে যা বলার সরাসরি বলে ফেলো। মা, দিলরুবা আন্টির মেয়েটা না ভারী মিষ্টি, এত ভালো আর ভদ্র। মেয়েটাকে আমার না ভীষণ পছন্দ হয়েছে। ওকে যদি আমি আমার ভাইয়ের বউ বানাতে পারতাম, না মানে ভাইয়ের সাথে না ওকে একদম পারফেক্ট মানাবে। লুৎফা বেগমের ভুজুগুলের ভাস আরো দৃঢ় হলো। তিনি বললেন। বাহ, পাকিস্তানে গিয়ে ভাইয়ের জন্য বউ খুঁজে ফেলছে। প্রিয়তা মাথা চুলকালো, হাসলো মিটিমিটি, বলল। মেয়েটা খুব ভালো, তোমারও দেখলে পছন্দ হয়ে যাবে। কিন্তু তোমার ভাইয়ের সাথে তো তার দেখলাম সাপে নেউলের সম্পর্ক। এই সম্পর্কে আদৌ ভালোবাসা আসবে? আরে মা, এটা হলো টক ঝাল মিষ্টি সম্পর্ক। প্রথমে ঝগড়া দিয়ে শুরু হবে, আর পরে শেষটা হবে মধুর মতো মিষ্টি দিয়ে। তুমি দেখে নিও। লুৎফা বেগম খানিক ভেবে বললেন।
ঠিক আছে রুবা, আসলে কথা বলবো। প্রিয়তার চোখে মুখে খুশির ঝিলিক, বলল। ঠিক আছে। রাস্তার পাশ ঘেঁষে আনমনে হাঁটছে ফারজাদ। মাথার উপর জলজল করছে তপ্ত মাতণ্ড, গরমে ভেজা শার্ট তার, কপালে বিন্দু বিন্দু ঘাম, ঠোঁটের কোণে তাও দেখা যাচ্ছে খানিক তৃপ্তির রেশ। চাকরিটা কনফার্ম। সত্যি ভালো মানুষদের জন্য আল্লাহই যথেষ্ট। বাসায় ফিরেছে ফারজাদ। বসার ঘরে পরিচিত সেই হুজুর। সে সালাম দিল। সালামের জবাব দিলেন হুজুর। দিলরুবা বেগম বললেন। তোমার অবস্থাটা একবার দেখতে এসেছেন ফারজাদ। ফারজাদ বলল। আচ্ছা বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে বসার ঘরে এসে বসলো ফারজাদ। হুজুর পাশেই তার। তিনি চোখ বুজে কি যেন পর্যবেক্ষণ করছেন। বেশ অনেকক্ষণ তিনি একইভাবে চোখ বুজে বসিয়েছিলেন। চিন্তিত চোখে চেয়ে আছেন দিলরুবা বেগম। ফারজাদের চোখে মুখেও চিন্তার ছাপ। হুজুর চোখ মেলে তাকালেন, মৃদু হেসে বললেন। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আল্লাহ ডাক কবুল করেছেন। উনি এখন সম্পূর্ণ নিরাপদ। বরং আমার দূত খবর দিয়েছে জাদু এখন উল্টো চাল চলেছে। যে জাদু করেছে তার উপরেই পড়েছে সেই প্রভাব। ফারজাদ এখন সম্পূর্ণ বিপদমুক্ত। দিলরুবা বেগম বুকে হাত রেখে স্বস্তি নিঃশ্বাস ফেললেন। ফারজাদ দুই দুইয়ে চার মিলিয়ে চমকালো খুব, বলল। আপনি কি নিশ্চিত হুজুর, জাদু যে করেছে জাদুর প্রভাব তার উপরেই পড়েছে? জি, আমার দূত তো তাই বলছে। ফারজাদের অবাকের মাত্রা তীব্র হলো, বলল। আপনি জানেন বসের মেয়ে কাল রাতে নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন। ওনার অবস্থা ভালো নেই, এখন প্যারালাইজড। আর কবে ঠিক হবে সেটাও ঠিক নাই। দিলরুবা বেগম অবাক হলেন খুব, বললেন। তার মানে কি এসব যারাই করেছে? আমি এখনো নিশ্চিত হতে পারছি না। যারা মেয়েটা যে কি করতে চাইছে কে জানে, এভাবে আত্মহত্যা করে বসলো। ওর কথা তুমি আর ভেবো না, যা হবার হয়েছে। তুমি তোমার জায়গায় সৎ, তাই তোমাকে এসব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আর। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল, হুজুরের দিকে চেয়েই বলল। ধন্যবাদ হুজুর, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। হুজুর হেসে বললেন। এটা আমার দায়িত্ব। আল্লাহ আপনার সহায় হোক, দোয়া রইল। ফারজাদ হাদিয়া দিয়ে হুজুরকে বিদায় জানালো। বাড়ি জুড়ে এখন স্বস্তির নিঃশ্বাস। দিলরুবা বেগম 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। সেই সাথে যারার জন্য দোয়া করলেন। এই বয়সে মেয়েটার কিছু হোক, তিনি সেটা চান না। তার সুস্থ শরীর আর সুন্দর মনের কামনা করলেন তিনি। খেতে বসেছে সবাই, সব প্রিয়তার পছন্দের খাবার। প্রিয়তা একদম কবজি ডুবিয়ে খাচ্ছে। কতদিন পর মায়ের হাতে রান্না পেয়েছে। নিহাল খেতে খেতে বলল। মা, ফারজাদের সাথে আমার কথা হয়েছিল। উনি বলেছেন ভিসা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই, তারপরই বাংলাদেশে আসবেন। লুৎফা বেগম খুশি হলেন, বললেন। তাই আমার তো খুশি ধরছেই না। কতদিন পর আবার রুবার সাথে দেখা হবে। প্রিয়তাও খুশি বেশ। আবার সে দিলরুবা বেগম মৌমিকে দেখবে, আর ফারজাদকেও। আচমকা মন মস্তিষ্ক ফারজাদ উকি দিতে এক অদ্ভুত অনুভূতির দেখা মিলল যেন। খেয়াল করেছে বাংলাদেশে আসার পর থেকে মানুষটার কথা তার একটু বেশি মনে পড়ছে। অযথা কেন কারণ ছাড়া একটা মানুষকে নিয়ে ভাবা মোটেও ঠিক না, এটা অনুচিত। একবার মনকে সায় দিতে গিয়ে এত বেগ পোহাতে হয়েছে তার। তাই ঠিক করেছে আর এ মনের জালে পা দিবে না সে। অনেকদিন পর সেই চিরচেনা প্রাণঙ্গনে পা রেখে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল প্রিয়তার। মাঠে বা পাশে কৃষ্ণচূড়া গাছটা লালের মহিমায় আরক্ত। কি চমৎকার দেখাচ্ছে গাছটাকে। একটা মেয়ে ছুটে এলো আচানক, জড়িয়ে ধরল প্রিয়তাকে, অভিমানে সুরে বলল। একটু ঝগড়া হয়েছে বলে কি বাড়িতে গিয়ে একেবারে সব যোগাযোগই বন্ধ করে দিবি? প্রিয়তা মলিন হাসলো। বান্ধবী তো আর তার পরিস্থিতি জানে না। সে বলল। এই ব্যস্ত শহর, ব্যস্ত জীবন থেকে খানিকটা ছুটি কাটাতে গিয়েছিলাম। তুই ফোনটাও ধরা হয়নি খুব একটা। তবে তোর উপর আমার একটুও রাগ নেই। মেয়েটা ছাড়লো তাকে, বলল। সত্যি বলছিস? একদম। এতদিন আমাকে একটু মিস করিসনি না? অনেক মিস করেছি, তাই তো সব ছেড়ে আবার চলে এসেছি তোর কাছে। মেয়েটা মুখ ভ্যাংচালো, বলল। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। প্রিয়তা মেয়েটার গাল টেনে হেসেই বলল। বাহ, গালে মাংস বেড়েছে দেখছি। দুলাভাই বুঝি খুব আদর রাখছে। মেয়েটা এবার লজ্জা পেল বোধ হয়। নাকটা কেমন যেন লাল লাল দেখালো তার। মাথা নুয়ে হাত কসলাতে কসলাতে বলল।
দুলাভাইয়ের আদরের কথা আর বলিস না, তার আদরের গর্বে এখন আমি গর্ভবতী। প্রিয়তা হেসে বলল। আরে ওটা গর্ভবতী না রে, গর্বিত। মেয়েটাও হাসলো, বলল। কিন্তু আমি তো সত্যিই গর্ভবতী। চমকে তাকালো প্রিয়তা, চোখ আপনা আপনি মেয়েটার উদরের দিকে গেল। বিস্ময়াবিষ্ট সুরে বলল। আমি খালামণি হতে যাচ্ছি? মেয়েটা মাথা ঝাঁকালো। প্রিয়তা খুশি হয়ে জড়িয়ে ধরলো তাকে, বলল। উফ নিতু, আমি যে কি খুশি হয়েছি না। এই ট্রিট দিবি কবে বল? আজই দিব, ক্লাসের শেষে। প্রিয়তার খুশ মেজাজে বলল। ঠিক আছে, চল তাহলে আগে ক্লাসে যাই। ক্লাস শেষ করে কাছের একটা রেস্টুরেন্টে এসেছে প্রিয়তা আর নিতু। নিতু একটা স্যুপ আর প্রিয়তা অর্ডার দিয়েছে একটা পাস্তা। এরই ফাঁকে গল্পে মজেছে দুজন। নিতু প্রিয়তার কাছে তার গ্রামে কাটানো মুহূর্তগুলোর কথা জানতে চাইছে, কিন্তু মিথ্যে বলা যায় আর কতক্ষণ। তার উপর প্রিয়তা অভিনয়ও খুব একটা পারদর্শী নয়, কিন্তু সে নিতুকে এই সময় আর এত কিছু জানিয়ে দুশ্চিন্তায় ফেলতে চাইছে না। তাই আপাতত নিখুঁত মিথ্যেই সাজিয়ে যাচ্ছে ক্রমাগত। বিকেল পেরিয়ে সন্ধ্যার আগ মুহূর্ত। পশ্চিমে হেলে পড়া সূর্যটাই ডুবো ডুবো ভাব। বাড়ির দিকে এই রাস্তাটা নীরব থাকে এই সময়টাতে। প্রিয়তা পা চালাচ্ছে দ্রুত। সন্ধ্যা নামার আগেই বাড়ি ফেরা তার উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্য ব্যাঘাত ঘটালো কিছু ছেলে এসে। বয়স তাদের বেশি না, কলেজ পড়ুয়া হয়তো, কিন্তু ভাব এমন ধরছে যেন এলাকার বড় বড় মাস্তানরাও তাদের চামচা। ছেলেগুলো পথ আটকালো প্রিয়তার। প্রিয়তা ভ্রু কুঁচকাল। 4 থেকে 5টা ছেলে। সে দেখলো সবাইকে, জিজ্ঞেস করলো কি চাই। তার মধ্যে একজন দাঁত কেলিয়ে হেসে বলল। আপা, আপনার ব্যাগটা। প্রিয়তা গম্ভীর স্বরে বলল। ব্যাগ দিয়ে কি করবে? গার্লফ্রেন্ডরে গিফট করমু। আরেকজন হেসে জবাব দিল। এবার প্রিয়তা হাসলো, বলল। ছি, কেমন ছোট লোক প্রেমিক তুমি। একজনের ব্যবহার করা জিনিস গার্লফ্রেন্ডকে দিবে, তাও গিফট হিসেবে। শোনো, মেয়েদের কিন্তু একটা হিডেন পাওয়ার থাকে। তোমার গার্লফ্রেন্ড খুব সহজেই ধরে ফেলবে এটা আগে ইউজ করা, তখন কিন্তু ব্রেকআপ নিশ্চিত। তার চেয়ে বরং আমি তোমায় 500 টাকা দিই, সুন্দর একটা পার্স কিনে গার্লফ্রেন্ডকে গিফট করে দাও, ওকে? তার পাশের ছেলেগুলো হাসলো সব, বলল। খালি ওরেই দিবেন, আমাদের দিবেন না আপা? দিব, আজকে ওকে দিই, কালকে অন্য একজনকে দিব না হয়। একটা ছেলে বলল। আমাদের বোকা পাইছেন, এইসব বইলা কাইটা পড়া দান্দা সব। এই বেশি কথা না বলে চুপচাপ ব্যাগটা দিয়ে দাও, নাইলে কাজ কইরা ছুরিটা পেটে ঢুকাইয়া দিমু। ছেলেটার হাতে ছুরি দেখে প্রিয়তা এবার শব্দ করে হেসে ফেলল, বলল। এই ছুরি দিয়ে তো ফল কাটে ভাইয়া, এটা আমার পেটে ঢুকবে না তো। একটা ভালো ছুরি আনতে পারলে হতো। তার কথা শুনে ছেলেগুলো বোকার মতো একে অন্যের দিকে তাকালো। প্রিয়তা হাসি থামালো, বলল। সবার নিশ্চয়ই মা বাবা আছেন। আহা, দৌড় তো একটু পরেও দিতে পারবে, এত অধৈর্য হচ্ছ কেন? আগে আমার সাথে একটু গল্প তো করো। বলো তো, কে কোন ক্লাসে পড়ছো? ছেলেগুলোর চোখে মুখে বিরক্তির ছটা। একজন বলল। ফাও ফাও সময় নষ্ট করতেছি এ আনে, মাইয়াডারে বাড়ি মাইরা বেহস কইরা দিলেই হয়। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল। তারপর কি করবে? আমার ব্যাগ নিয়ে পালাবে? ব্যাগে তেমন কিছুই নেই, খালি আমার কম দামি একটা ফোন আর 1000 টাকা। এটা দিয়ে তোমাদের কিচ্ছু হবে না। তার চেয়ে বরং একটা আইডিয়া দিই, শোনো। ওই পেছনের গলিতে একটা বিল্ডিং হচ্ছে, তার জন্য শ্রমিক নিচ্ছে দেখলাম। খুব অল্প পরিশ্রমে বেশ ভালোই টাকা দেয়। তোমাদের যদি এতই টাকার প্রয়োজন হয় তবে সেখানে গিয়ে কাজ করে দেখতে পারো। কম পরিশ্রমে বেশি টাকা ইনকাম করতে পারবে সেখানে। ছেলেগুলো কিছু বুঝতে না পেরে একজন অন্যজনকে দেখছে। প্রিয়তা হেসে বলল। যদি আর কিছু করারই না থাকে তবে আমার এই বুদ্ধিটাকে কাজে লাগাও, অন্তত কোনো মানুষের ক্ষতি করো না। ছেলেগুলো বুঝলো কি বুঝলো না কি জানি, তবে তারা তার পথ ছেড়ে দাঁড়ালো। প্রিয়তা হেসে চলে আসলো সেখান থেকে। পরের দিনে ভার্সিটি যাওয়ার পথে পেছনের গলির নতুন বিল্ডিং এর কাজরত দেখতে পেল ছেলেগুলোকে। ভীষণ রকম খুশি হলো প্রিয়তা। তার কথা যে ছেলেগুলো এভাবে শুনবে সেটা সে কখনোই কল্পনাও করেনি। কিছু মানুষকে সৎ পথে আনতে পেরে মনে বিস্তর আনন্দ অনুভব হয়েছে তার। বেশ কয়েকটা দিন কাটে সুন্দরভাবে। এরই মাঝে দিনগুলোকে আরো সুন্দররত করার জন্য একটা চমৎকার খবর চলে আসে। ফারজাদের ভিসা রেডি, সোমবারের ফ্লাইটে তারা দেশে আসছে। এই খবর যেন প্রিয়তার পুরো বাড়িতে খুশির বাতাস ছড়িয়ে দেয়।
লুৎফা বেগমের খুশিও ধরে না আর। কত বছর পর বান্ধবীকে দেখবেন, এটা ভাবতেই বারবার চোখ ভিজে উঠছে ওনার। কিছু খুঁজছেন আম্মি? দিলরুবা বেগম চমকে তাকালেন। ছেলে অফিস থেকে ফেরার আগে কাজ সারতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেটা আর না পেরে আপাতত মুচকি হেসে বললেন। না আসলে কিছু কাগজপত্র খুঁজছিলাম। ফারজাদ কাঁধ থেকে ব্যাগটা রাখতে রাখতে বলল। কি কাগজপত্র আম্মি? আমাকে বলুন, আমি বের করে দিচ্ছি। খানিকটা ইতস্তত সুরে দিলরুবা বেগম বললেন। তোমার জন্ম নিবন্ধন আর আইডি কার্ডটা। ফারজাদ অবাক হয়ে জিজ্ঞেস করলো। এগুলো দিয়ে কি করবেন আম্মি? আসলে একটু কাজ ছিল, কোথায় রেখেছো বলো, আমি বের করে নিচ্ছি। এত বছর পর তার জন্ম নিবন্ধন আর আইডি কার্ড দিয়ে মার কি কাজ? প্রশ্নটা মাথায় এলো, তার মুখে আড়লো না। সে বলল। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে সব বের করে আপনার রুমে গিয়ে দিয়ে আসবো। দিলরুবা বেগম সম্মতি জানিয়ে সে রুম থেকে বেরিয়ে গেলেন। অতঃপর ফারজাদ গেল ফ্রেশ হতে। সোমবারের সকাল, বাড়ি জুড়ে তোড়জোড় চলছে বেশ। সকাল থেকেই বেশ আয়োজন করে রান্না করছেন লুৎফা বেগম। প্রিয়তা ঘর গোছাতে ব্যস্ত। অলিউল জামান আর নিহাল গিয়েছে টুকিটাকি বাজার সারতে। কিছুক্ষণ আগে খবর এসেছে ফারজাদরা ফ্লাইটে উঠে পড়েছে, রাতের ভিতরে পৌঁছে যাবে তারা। লুৎফা বেগম আজ মারাত্মক খুশি। বান্ধবীর জন্য তার সব প্রিয় খাবার রাঁধছেন তিনি। প্রিয়তা ফুরফুরে মন নিয়ে এদিক ওদিক ছুটছে, নিজের হাতে যত্ন করে গোছাচ্ছে সব। এরই ফাঁকে একবার রান্নাঘরের কাছে যায়, মাকে গিয়ে বলে। মা, এক্সট্রা তো কেবল একটা রুম, ওই রুমে কে থাকবে? ওই রুমে ফারজাদকে দিয়ে দিস, তুই আর মৌমি এক রুমে, আর আমি আর রুবা এক রুমে। আর বাবা? তোর বাবা না হয় এই কয়টা দিন তোর ভাইয়ের রুমে থাকবেন। প্রিয়তা অবাক হয়ে বলে। কি বলো, বাবা তোমার ছাড়া থাকতে পারবেন? লুৎফা বেগম ভ্রুকুসকে তাকাতে প্রিয়তা ইতস্তত ভঙ্গিতে হেসে বলে। না মানে, তোমরা কখনো আলাদা রুমে থাকোনি তো, তাই। পারবেন, এই কয়টা দিন আমি আমার বান্ধবীর সাথেই থাকবো, ঠিক আগের মতো। বান্ধবীর প্রতি মায়ের এত ভালোবাসা দেখে খুশি হলো প্রিয়তা। এতদিন যোগাযোগ না থাকা সত্ত্বেও বন্ধুত্ব তাদের কমেনি এইটুকুও। সে চলে আসে। ফারজাদের জন্য ঠিক করা রুমটা একটু বেশি যত্ন করে গোছাচ্ছে সে। ফারজাদের পছন্দ অপছন্দ এই কয়টা দিনে সে কিছুটা হলেও ঠাউর করতে পেরেছে, তাই সে অনুযায়ী রুমটাকে সাজিয়ে নেয়। সব কাজ শেষ করে এখন গোসলে যাবে প্রিয়তা। আলমারি খুলেই দাঁড়িয়েছে কাপড় বের করতে। পুরো আলমারি জুড়ে তারই কাপড়। সে তার এক পাশে কাপড়গুলো সরিয়ে নিল, যেন মমি এসে তার কাপড়গুলো রাখতে পারে। সরিয়ে নেওয়া কাপড়গুলো ভাঁজ করে রাখার সময় আলমারির এক কোণে রাখা একটা শাড়ি চোখে পড়ল তার, নীল রঙের শাড়িটা। সে বের করলো, সেটা খুলে ধরলো। নিমিষে চেয়ে রইল অনেকক্ষণ, ঢোক গিলল, চোখ ছলছল করে উঠল তার। মুহূর্তেই বিষাদে ভরে গেল মনটা। বারান্দায় নিয়ে গিয়ে শাড়ি মেঝেতে রাখলো। তারপর রান্নাঘর থেকে গিয়ে আনলো দিয়াশলাইয়ের একটা বক্স। একটা কাঠি বের করে আগুন জ্বালালো। জল কাঠিটা শাড়িটার উপরে ফেলতে তৎক্ষণাৎ আগুন ধরে গেল সেটাতে। দাঁড়িয়ে রইল প্রিয়তা। ভেতরটা জ্বলছে তার। চোখের সামনে পড়ছে তার প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার। কেবল শাড়িটা একাই পড়ছে না, পড়ছে তার অন্তঃস্থল। পড়তে পড়তে এক পর্যায়ে শাড়িটা একেবারে ছাই হয়ে গেল। প্রিয়তা সেই ছাই পরিষ্কার করে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। যদি একইভাবে সে সেই মানুষটার স্মৃতিগুলোকেও পুড়ে ছাই করে ফেলতে পারত, তাহলে আজ হয়তো এতটা যন্ত্রণা পেতে হতো না তার। রাত এখন। সব নাস্তা গুছিয়ে বসে আছেন দিলরুবা বেগম আর প্রিয়তা। অলিউল জামান আর নিহাল গিয়েছেন এয়ারপোর্টে ফারজাদের আনতে। প্রিয়তা আর তার মায়ের অপেক্ষার প্রহর যেন কাটছেই না। কবে আসবে মানুষগুলো? সে আশায় অধৈর্য হয়ে উঠেছে তারা। অবশেষে অনেকটা সময় অপেক্ষার পর বাহির থেকে শোনা যায় গাড়ির শব্দ। লুৎফা বেগম তখন ছিলেন ওয়াশরুমে। প্রিয়তা দৌড়ে গিয়ে বলে, মা, ওনারা বোধহয় চলে এসেছেন, গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, জলদি বের হও। বলেই সে নিজের দরজার কাছে গিয়ে দরজা খুলে দাঁড়ায়। বারবার সিঁড়ির দিকে উকি দেয়, কাউকে দেখা যাচ্ছে কিনা। কিছু সময় বাদে সিঁড়ি বেয়ে বাবাকে উঠতে দেখে। এবার অস্থিরতা আরো বাড়ে তার। ততক্ষণে লুৎফা বেগমও দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। অলিউল সাহেবের পেছনে নিহাল আর তার পাশে ফারজাদ। গল্প করতে করতে আগাচ্ছেন দুজন। প্রিয়তা ফারজাদের দিকে চোখ যায়। ফারজাদ কথা বলায় ব্যস্ত থাকায় তাকে খেয়াল করেনি এখনো। অলিউল সাহেব দরজার সামনে এসেই থামতেই
ফারজাদ সমুখে তাকায়। প্রিয়তার সাথেই চোখে চোখ পড়ে। এই তো সেই মুখ, যেই মুখটা এই কয়টা দিন তার মন মস্তিষ্ক সব দখল করে নিয়েছিল। সে হাসলো কিঞ্চিত, পাশে লুৎফা বেগমের দিকে চেয়েই বলল, আসসালামু আলাইকুম আন্টি। লুৎফা বেগম হেসে জবাব দিলেন। নেহাল বলল, মা উনি ফারজাদ, দিলরুবা আন্টির ছেলে। লুৎফা বেগম উৎফুল্ল সুরেই বললেন, ভেতরে এসো বাবা। নেহাল ভেতরে ঢুকলো তাকে নিয়ে। ভেতরে ঢোকার মুহূর্তেই প্রিয়তার দিকে চেয়ে ফারজাদ জিজ্ঞেস করলো, ভালো আছেন? প্রিয়তা ছোট্ট করে বলল, জি। তারা দু কদম এগোতেই কানে এলো বড়সড় কান্নার শব্দ। হকচকিয়ে সামনেই তাকালো সবাই। দেখে দুই বান্ধবী গলা জড়িয়ে কাঁদছে। প্রিয়তা মমিকে টেনে ভিতরে নিয়ে আসে। মমি তো প্রচন্ড খুশি নিয়ে প্রিয়তার হাত জড়িয়ে ধরে মায়ের কান্না দেখছে। অনেকক্ষণ দুই বান্ধবী এভাবে কেঁদে যায়। বাড়ির সবাই আগ্রহ নিয়ে বসে আছে চুপচাপ। কান্না থামিয়ে লুৎফা বেগম জিজ্ঞেস করলেন, কেমন আছিস টুবা? দিলরুবা বেগম চোখ মুছে বললেন, আল্লাহ রেখেছে ভালো। আয় আয় ভেতরে আয়। ভিতর দিকে ঘুরতেই দেখে বাড়ির বাকি সব মানুষ সব কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দুজনেই অস্বস্তিতে পড়ে বেশ। দিলরুবা বেগম কোনো রকমে হেসে বললেন, প্রিয়তমা ভালো আছো? প্রিয়তা উঠে এসে তাকে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলে, বান্ধবীকে পেয়ে তো আমায় ভুলেই গেলেন আন্টি। কি যে বলো না আমা, তোমাকে ভোলা সম্ভব? প্রিয়তা হেসে চেয়ে বলল, কেমন আছেন? তোমাদের সবাইকে দেখে আমি এখন ভীষণ ভালো আছি। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার গিয়ে বস একটু। লুৎফা বেগম বললেন। প্রিয়তা দিলরুবা বেগমকে সোফায় বসালো। তারপর মায়ের সাথে গেল টেবিলের কাছে নাস্তা আনতে। সোফার সামনে টি টেবিলে হরেক রকমের নাস্তা সাজানো। সবকিছু গুছিয়ে রেখে প্রিয়তা একপাশে বসে। লুৎফা বেগম সবার হাতে হাতে শরবত তুলে দেয়। মমি শরবত নিতে গিয়ে বলে উঠে, আন্টি দেখেছেন, কেউ আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেই না। আমার যেন কোনো দামই নেই। মমির কথা শুনে হেসে ফেলে সবাই। প্রিয়তা কিছু বলার আগেই নিহাল বলে উঠে, মা ওনাকে চেননি? উনি সেই বান্দর মেয়েটা যে সবসময় যেচে পড়ে আমার সাথে ঝগড়া করি। মমি গর্জে উঠে তৎক্ষণাৎ বলে, একদম বাজে কথা বলবেন না। কে যেসে পড়ে ঝগড়া করে সেটা সবাই জানে। প্রিয়তা আপু, তুমি বলো তো, কে যেসে পড়ে এসে ঝগড়া করে? ও কি বলবে, সবাই জানে আপনি যে ঝগড়ুটি। প্রিয়তা আপু, তোমার ভাই কিন্তু আমাকে বাসায় এনে অপমান করছে। আমি কিন্তু চলে যাব। নিহাল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আজ রাতে আর কোনো ফ্লাইট নেই, যেতে হলে কাল সকালে যেতে পারবেন। মমি নাকমুখ ফুলিয়েই বলল, আমার আসাটাই উচিত হয়নি। আমি কাল সকালে চলে যাব। আরেক দফা হাসলো সবাই। তাতে মমি আরো ক্ষিপ্ত হলো যেন। হো, তোমরা সবাই আমাকে নিয়ে মজা করছো? প্রিয়তা আপু তুমিও? প্রিয়তা হাসি থামালো খুব কষ্টে। লুৎফা বেগম বললেন, না মা, তোমাকে নিয়ে কেউ মজা করছে না। আমার ছেলেটা খুব পাজি না, দাঁড়াও ওকে বাড়ি থেকে বের করে দিব। এক্ষুনি দিন আন্টি। নিহাল বড় বড় চোখ করে চেয়ে বলল, মিস মিমি, উপস সরি মৌমি, আপনি বোধহয় ভুলে গেছেন এটা যে আমার বাড়ি। মমি নাকমুখ কুঁচকে তাকালো। দাঁতে দাঁত পিষছে মনে মনে। লোকটা যে তাকে নিয়ে মজা নিচ্ছে বেশ, এটা সে ঠিকই ঠাওর করতে পারছে। আপাতত বড়রা সবাই বসে আছে বলে সে আর কথা বাড়ালো না। শুধু চোখের ইশারায় বুঝিয়ে দিল পরের প্রতিশোধ তুলবে। রাতের খাবার খেতে বসেছে সবাই। টেবিলে সব নিজের পছন্দের খাবার দেখে দিলরুবা বেগম চমকালেন, বললেন, তোর এখনো আবার প্রিয় খাবারগুলো মনে আছে? লুৎফা বেগম হেসে বললেন, তোকে এবং তোকে ঘিরে সব কিছু আমি কখনো ভুলবো না। এবার খেয়ে দেখ তো রান্নাটা আগের মতোই পছন্দ হয় কি না। লুৎফা বেগম বেশ যত্ন করে বান্ধবীর পাতে খাবার বেড়ে দিলেন। প্রিয়তাও বাকি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। নেহাল তরকারির বাটিটা হাতে নিয়ে মমির সামনে দাঁড়ায়, বলে, নিন, আমি বরং আপনাকে একটু বেড়ে বেড়ে খাওয়াই। আমি আবার মেহমানদের বেশ যত্ন নেই। মমি ভ্রু কুঁচকে তাকালো, বলল, থাক, আপনার আর যত্ন নিতে হবে না। আমার জন্য প্রিয়তা আপু আছে। না না, আপনি হলেন আমাদের স্পেশাল মেহমান, তাই আপনার খাতিরদারির জন্য প্রিয়তার পাশাপাশি আমিও আছি। মমি সরু চোখে তাকায়। লোকটার হাব পাপ মোটেও সুবিধার না।
নিহাল মমির প্লেটে খাবার বেড়ে দেয়। প্রিয়তা বলে, ভাইয়া তুমিও বসে যাও। দিলরুবা বেগম বললেন, তোমরা সবাই বসে যাও, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো। লুৎফা বেগম বললেন, তোরা খা, আমি আর প্রিয়তা পরে খাবো। কেন আন্টি, আমাদের সাথে বসে যান না? মমি বলল। পুনরায় প্রিয়তার দিকে চেয়েই বলল, প্রিয়তা আপু বসো না। প্রিয়তা বলল। তুমি খাও, আমি একটু পর বসছি। লুৎফা বেগম জিজ্ঞেস করলেন, রান্না কেমন হয়েছে রুবা? দিলরুবা বেগম ভরা মুখে বললেন। বরাবরের মতোই অসাধারণ। জবাব পেয়ে লুৎফা বেগমের অন্তঃস্থল তৃপ্ত হলো। দিলরুবা বেগম লুৎফা বেগমের হাত টেনেই বললেন, তুই আমার পাশে বসতো, এতদিন পর দেখা, একসাথে খাবো তা না, বলে কিনা পরে খাবে। প্রিয়তমা তুমিও বসো তো। দিলরুবা বেগমের জোড়াজুড়িতে লুৎফা বেগম বসলেন, বসলো প্রিয়তাও। একসাথে খেলো সবাই। খাওয়ার মাঝে নিহাল বারবার মমির প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। মমি একবার ভাত শেষ করতেই নিহাল তাকে আবার ভাত বেড়ে দেয়। প্রথমবার দেওয়ায় সেটা চুপচাপ খেয়ে নেয় মমি। আশ্চর্য, পরের বার ঠিক একই ঘটনা ঘটে। মমির ঠিক বরাবরই নিহাল বসা। সে তার দিকে চেয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, আমাকে কি আপনার রাক্ষস মনে হয়? নিহাল ঠোঁট চেপে হেসেই বলে, কি বলেন? আপনি রাক্ষস হবেন কেন? আপনি তো হবেন রাক্ষসী। জেন্ডারে ভুল করলে কি করে হবে? মমি গলা উঠিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। ভাতগুলো নষ্ট হবে দেখে জোর করে খেয়ে নিল সে। বড়রা বসার ঘরে গল্প করছে। নিহালের রুমে নিহাল, ফারজাদ, প্রিয়তার মমি। প্রিয়তা সবার জন্য কফি বানিয়ে এনেছে। নিহাল কফির কাপে চুমুক দিয়ে বলল, তা ফারজাদ, আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি তো? ফারজাদও কফিতে চুমুক বসালো, জিজ্ঞেস করলো, কি সমস্যা? এই যে আপনার ক্ষতি করতে চেয়েছিল। কফির কাপটা রাখলো ফারজাদ, বলল, আর বলবেন না সেই কথা। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রিয়তা উদ্বিগ্ন সুরেই বলল, কেন, যারা কি আবার কিছু করেছেন? আর কিছুই করার বাকি রাখেন নাই। উনি সুইসাইড করতে চেয়েছেন, এখন প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি। প্রিয়তা হকচকে উঠলেন, বলল, কি সুইসাইড? ফারজাদ দীর্ঘশ্বাস ফেলেই বলল, জি। প্রিয়তা রুদ্ধশ্বাস ছাড়ল। বুকটা ভারী হয়ে উঠল যেন। ভালোবাসার জন্য যে মানুষটা আত্মহত্যার পথ বেছে নেয়, নিঃসন্দেহে সেই ভালোবাসার কোনো খাত নেই। ফারজাদ বলল, হুজুর বলেছেন আমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আর এও বলেছেন যে আমার উপর যে জাদু করতে চেয়েছিল সেই জাদুর প্রভাব নাকি এখন তার উপরেই পড়েছে। প্রিয়তা অবাক হয়ে বলল, তাহলে কি এটার প্রভাবেই যারা এমন একটা কাজ করেছেন? ফারজাদ জবাবে বলল, আমি নিশ্চিত হতে পারছি না। যারা নিজ মুখে স্বীকার না করা অবধি তো আমি ওনার উপর কোনো কিছুর দোষ চাপিয়ে দিতে পারি না। নিহাল বলল, তবে আমার মনে হয় যারা মেয়েটা মোটেও সুবিধা না, ওনার মতো মেয়েদের থেকে দূরে থাকাই শ্রেয়। ফারজাদও সম্মতি জানালো এতে। মমি ঠোঁট উল্টেই বলল, এইসব কথা রেখে ভালো কিছু বলো না। নিহাল বলল, ভালো কিছু? মমি ভ্রু কুঁচকে বলল, কি? আপনি না বললেন ভালো কিছু বলতে, তাই বলেছি ভালো কিছু। মমি নাক ফুলিয়ে প্রিয়তার দিকে চেয়ে বসল। এই প্রিয়তা আপু, এই লোকটাকে তোমার মা বাবা কোথা থেকে পেয়ে এনেছে বলো তো? উনি তোমার আপন ভাই হতেই পারে না। প্রিয়তা আর ফারজাদ হাসে তার কথা শুনে। নিহাল কফির কাপে ঠোঁট ভিজিয়ে বলে, আপনাকে যেখান থেকে এনেছে আপনাকেও সেখান থেকেই এনেছিল। আমরা একই জায়গায় বাসিন্দা ছিলাম। মোটেও না, আমাকে আমার আম্মি পেয়ে আনেনি। আমি আমার আম্মির নিজের মেয়ে। আপনাকে বোধহয় রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। ফারজাদ এবার ক্ষীণ ধমকে সুরে বলল। আহা মৌমি, কি শুরু করলে? নেহাল বলল, থাক ফারজাদ, ওনাকে কিছু বলবেন না। আমি ছোট্ট বাচ্চাদের কথা এত ধরি না। গর্জে উঠল মৌমি। নিহাল হাসলো, কেবল জবাব দিল না। প্রিয়তা বলল, থাক, তোমরা আর কেউ ঝগড়া করো না। তার চেয়ে বরং কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেই প্ল্যান করে যাক। মৌমিকে এবার উচ্ছ্বাসিত হতে দেখা গেল। আগ্রহ সমেত বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি বলেছিলে আপু বাংলাদেশ ঘুরে দেখাবে, এবার দেখাতে হবে কিন্তু। প্রিয়তা হেসে বলল, অবশ্যই। সব শুনে লুৎফা বেগম বললেন, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছু জানালি না? আমার সাথে তো অন্তত একটু যোগাযোগ করতে পারতি।
দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, অযথা আমার জন্য তোকে সমস্যা ফেলতে চাইনি। আর সেসব কথা এখন আর আমি ভাবিও না। ছেলে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন ভীষণ ভালো আছি। মাশাল্লাহ, তোর ছেলে মেয়েগুলো ভালো শিক্ষায় বড় হয়েছে। দোয়া করি তারা যেন আজীবন তোর ঢাল হয়ে থাকে। দিলরুবা বেগম এগিয়ে এসে লুৎফা বেগমের হাত ধরলেন, ইতস্তত সুরেই বললেন, আমার আরও একটা ঢাল লাগবে লুৎফা। লুৎফা বেগম বুঝতে পারলেন না, বললেন, আরও একটা মানে? আমার কোনো আবদার কোনোদিন তুই ফেলিসনি। আজও আমি একটা জিনিস চাইবো, ওয়াদা কর দিবি? কি জিনিস? আগে বল দিবি। আচ্ছা দিব, বল। ভাইজান, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না তো? অলিউল সাহেব মৃদু হেসেই বললেন, আমাদের সামর্থ্যের ভিতরে হলে অবশ্যই আপনাকে খালি হাতে ফেরার। কিছুটা সাহস সঞ্চার করলেন মনে, ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন, তারপর তাকালেন লুৎফা বেগমের দিকে, বললেন, তোর মেয়েটাকে আমায় দিবি? লুৎফা বেগম হকচকালেন, পলকহীন চোখে চেয়ে বোঝার চেষ্টা করলেন কথাটার অর্থ। দিলরুবা বেগম নিজ থেকে ফের বললেন, আমার ছেলেটাকে সামলানোর জন্য তোর মেয়েকে আমার খুব প্রয়োজন লুৎফা। আমাকে ফিরিয়ে দিস না দয়া করে। লুৎফা বেগম নির্বাক হয়ে স্বামীর দিকে চাইলেন। অলিউল সাহেবও একই রকম অবাক হয়ে চেয়ে আছেন। দিলরুবা বেগম যে এমন কিছু চাইবেন তিনি সেটা আশা করেননি। তাদের দুজনকে নীরব দেখে ঘাবড়ালেন দিলরুবা বেগম। তবে কি তাকে খালি হাতে ফিরতে হবে? নীরবতায় এক বিস্তর প্রহর কাটিয়ে লুৎফা বেগম বললেন, কিন্তু প্রিয়তা কি মেনে নিবে বিয়েটা? ও কি এত তাড়াতাড়ি নিজের অতীত ভুলতে পারবে? অলিউল সাহেবেরও সেই চিন্তা। তিনি বললেন, আমরাও তো সেটা নিয়েই দুশ্চিন্তা হচ্ছে আপা। আমার মেয়েটা নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো থাকবে, কিন্তু সে কি আদৌ নিজের এই ভালোটা চাইবে? দিলরুবা বেগম বললেন, ছেলে মেয়ে কি আর নিজেদের ভালো বোঝে ভাইজান? এই যে আমার ছেলেটা আমার খারাপ সময়ের সঙ্গী, নিজের মায়ের মতো এত এত দুঃখ কষ্ট দেখে ছেলেটা আমার বিয়ের প্রতি বিমুখ হয়ে বসে আছে। তার এই সম্পর্কটার উপর থেকে সব বিশ্বাসই উঠে গেছে। কোনোভাবেই ওকে আমি বিয়েতে রাজি করাতে পারছি না। কিন্তু প্রিয়তার সাথে পরিচয় হবার পর মনে হলো ও আমার ছেলের এই ভুল ধারণাটা ভাঙাতে পারবে, দূর করতে পারবে বিয়ে নিয়ে তার সমস্ত ভয়। আমার বিশ্বাস আপনারা একটু বুঝিয়ে বললেই প্রিয়তা রাজি হবে ভাইজান। আর ফারজাদকে রাজি করানোর দায়িত্ব আমার। লুৎফা বেগম আর অলিউল সাহেব একে অন্যকে একবার দেখলেন। প্রস্তাবটা নিতান্তই চমৎকার। এমন ছেলে আর এমন পরিবার আজকাল হয় নাকি? কিন্তু এখন যত দুশ্চিন্তা কেবল প্রিয়তাকে নিয়ে। লুৎফা বেগম বললেন, প্রিয়তা রাজি থাকলে আমরা চোখ বন্ধ করে তোর হাতে আমাদের মেয়েকে তুলে দিব, কিন্তু প্রিয়তাকে আমার কোনো প্রকার জোর করতে পারবো না। না না, জোর করতে হবে না, তুই ওকে বুঝিয়ে বলবি। আর আমরা সবাই আছি তো ওকে বোঝানোর জন্য। দিলরুবা বেগমের প্রত্যুত্তরে প্রসন্ন হাসলেন লুৎফা বেগম। এক পল সময় নিয়ে বললেন, তবে আমারও একটা আবদার রাখতে হবে। খানিকটা অবাক হলেন লুৎফা বেগম, জিজ্ঞেস করলেন, তোর কি আবদার? প্রিয়তার কথা শুনে নিহাল আর মমি ব্যাপারে আরো আগেই অলিউল সাহেবের সাথে কথা বলে রেখেছিলেন লুৎফা বেগম। তাই এখন কোনো প্রকার ভূমিকা না করে বললেন, আমার মেয়েকে আমি তোকে দিয়ে দিব, তার বিনিময়ে তোর মেয়েকেও আমায় দিয়ে দিতে হবে। দিলরুবা বেগমের চোয়াল বুঝলো। অবিশ্বাস্য চোখে তিনি চেয়ে আছেন। লুৎফা বেগম হাসলেন, বললেন, মুখ বন্ধ কর, মশা ঢুকবে তো। দিলরুবা বেগম হতভম্ব সুরে বললেন, কি বলছিস তুই? ছোটবেলার স্বপ্ন পূরণ করছি আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে। আমাদের ছেলের বিয়ের জন্য আমরা পাত্রী দেখতেছি। চোখের সামনে এত দারুণ পাত্রী থাকতে আর খুঁজে কি করব? কি মেয়ে দিবি না? দিলরুবা বেগম চোখ বুজে নিঃশ্বাস ছাড়লেন। কলেজে থাকতে দুই বান্ধবী প্ল্যান করেছিল বিয়ের পর একজনের সাথে অন্যজনের ছেলে মেয়ে বিয়ে দিবেন। এই স্বপ্ন যে কখনো সত্যি হবে সেটা হয়তো দুজনের কেউই তখন খুনাক করেও ভাবেনি। লুৎফা বেগম অধৈর্য গলায় বললেন, কি রে রুবা, উত্তর দিচ্ছিস না কেন? দিলরুবা বেগম জোরে নিঃশ্বাস ছেড়ে ধাতস্থ করলেন নিজেকে। এত খুশি তার সইবে তো? তিনি বললেন, মম্মি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠলেন লুৎফা বেগম এবং অলিউল সাহেব। লুৎফা বেগম উদ্দীপ্ত সুরেই বললেন, তবে আর দেরি কেন? ছেলে মেয়েদের এখনই ডাকা হোক।
এখনই বলবি? কাল সকালে বললে ভালো হয় না? আচ্ছা, তোর কথাই হবে সব। কাল সকালেই বলবো। দিল্লুবা বেগম হেসে বললেন, ঠিক আছে। এখন তবে শুয়ে পড়ো, অনেকটা পথ জার্নি করে এসেছিস, বিশ্রামের প্রয়োজন। দিলরুবা বেগম উঠে দাঁড়িয়ে বললেন, আমার রুমটা একটু দেখিয়ে দে। কি আমার সাথে আমার রুমে শুবি? অবাক হয়ে দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন, তাহলে ভাইজান শুবেন কোথায়? নিহালের রুমে। মমি থাকবে প্রিয়তার সাথে, আর ফারজাদ থাকবে গেস্ট রুমে। না না, কি বলিস? ভাইজানকে রুম ছাড়তে হবে না, ফারজাদকে বরং নিহালের সাথে দিয়ে দে, আর আমি আর মমি তখন অন্য রুমে থাকতে পারবো। লুৎফা বেগম নাক মুখ কুঁচকে অভিমানে সুরে বললেন, ওহ, বান্ধবীর সাথে থাকার ইচ্ছা মরে গিয়েছে তোর? আমি তোর কত আগ্রহ নিয়ে বসে আছি। কতদিন পর আমরা একসাথে থাকবো দুজন। কিন্তু ভাইজানের কষ্ট হয়ে যাবে তো। অলিউল সাহেব হেসে জবাব দিলেন। আহা শালিকা, নো টেনশন, আপনার জন্য আমি এতটুকু কষ্ট করতেই পারি। অলিউল সাহেবের কথা শুনে হেসে ফেলেন দুই বান্ধবী। লুৎফা বেগম বললেন, ছেলের সাথে থাকতে আবার কষ্ট কিসের? কথা কম বলে চুপচাপ আমার রুমে গিয়ে শুয়ে পড়তো। লুৎফা বেগমের সামনে দিলরুবা বেগম আর জোর খাটাতে পারলেন না। বাধ্য হয়ে বান্ধবীর সাথে বান্ধবীর রুমে গেলেন। দরজায় নক করে ভেতরে প্রবেশ করলেন অলিউল সাহেব। বললেন, গল্প শেষ হয়েছে তোমাদের? প্রিয়তা বলল, জি বাবা, শেষ। আমরা এখন রুমে চলে যাব, তুমি এসে শুয়ে পড়ো। ফারজাদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল এই রুমে থাকবেন? জি, মা আর আন্টি একসাথে থাকবেন, মমি আমার সাথে, আর আপনি গেস্ট রুমে। প্রিয়তা জবাবের পরপরই নিহাল বলল, প্রিয়তা, তুই ফারজাদকে ওনার রুমটা দেখিয়ে দি, আমি বরং বাবার শোয়ার জন্য বিছানাটা করে দিই। আচ্ছা, আপনি আসুন আমার সাথে। ফারজাদ আর মমিকে নিয়ে নিহালের রুম থেকে বেরিয়ে এলো প্রিয়তা। প্রিয়তার রুমটা নেহালের রুমের অপর পাশে, তাই সে মমির দিকে চেয়ে বলল, তুমি এই রুমে থাকবে মমি, গিয়ে ফ্রেশ হয়ে নাও। মমি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। গেস্ট রুমটা একেবারে ফ্ল্যাটের শেষ মাথায় করিডোরের ডান দিকে। প্রিয়তা দরজা খুলে লাইটটা জ্বালিয়ে দিল। ভেতরে প্রবেশ করলো ফারজাদ। আশেপাশে চোখ বুলালো কিঞ্চিত। প্রিয়তা বলল, চেষ্টা করেছি আপনার পছন্দ মতো সবকিছু করার, আশা করছি কমতি থাকলেও মানিয়ে নিতে পারবেন। ফারজাদ মৃদু হেসে বলল, ধন্যবাদ, এটুকু আমার জন্য অনেক। এটা ওয়াশরুম, আর সামনে পর্দা দেওয়া দরজাটা বারান্দা। এখানে পানির জগ রেখে দিয়েছি, টেবিলের ড্রয়ারে ঔষধের বক্স আছে। আর রাতে কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ছোট্ট একটা মিসড কল দেবেন, তাহলেই হবে। কোনো প্রকার অস্বস্তিতে পড়তে হবে না, সমস্যা হলে অবশ্যই জানাবেন। প্রিয়তা এত এত ব্যস্ততা দেখে হাসলো ফারজাদ। বলল, এত ব্যস্ত হবেন না প্রিয়তা, আমার কোনো অসুবিধা হবে না। প্রিয়তা স্বস্তি নিঃশ্বাস ফেলেই বলল, তাও একটু অসুবিধা বোধ করলে ভাইয়াকে বা আমায় ডাকবেন। ফারজাদ মাথা কাত করেই বলল, অবশ্যই ডাকবো। এবার আপনি নিশ্চিন্তে গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। বেরিয়ে আসে প্রিয়তা। ফারজাদ দরজাটা ভিড়িয়ে দিয়ে বিছানায় বসে। ছোটখাটো পরিপাটি গোছানো একটা রূপ, বেশ যত্নে রাখা প্রতিটা জিনিস দেখে ঠাউর করা যাচ্ছে প্রিয়তা বড্ড যত্ন নিয়ে সময় খুঁয়ে রুমটা গুছিয়েছে তার জন্য। প্রিয়তার ব্যস্ত উদ্গ্রীব মুখখানা স্মরণে আসতে আরো একবার হাসলো ফারজাদ। উঠে দাঁড়ালো ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন মনে পড়ল ব্যাগটা তার বসার ঘরে রাখা। সে দরজা খুলে বেরিয়ে আসতে নিয়েও থমকে দাঁড়ালো। প্রিয়তা এক শক্ত ব্রেক কষল তার চলমান পায়ে। আর একটু হলেই ধাক্কা খাচ্ছিল যে। ফারজাদের আচমকা আগমনে বেশ ভয় পেয়ে যায়। ঢোক গেলেই বলে, আপনার ব্যাগটা দিয়ে যেতে এসেছিলাম। ফারজাদ খেয়াল করে বলে, আমি এক্ষুনি গিয়ে আনতাম, আপনার কষ্ট করার কি দরকার ছিল? সে এগিয়ে প্রিয়তার হাত থেকে ব্যাগটা টেনে ভেতরে আনলো। বলল, অনেক কষ্ট করেছেন, এবার আপনি গিয়ে বিশ্রাম নিন। আর আমার জন্য দুশ্চিন্তা করবেন না, আমার একদম কোনো অসুবিধা হচ্ছে না। প্রিয়তা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, শুয়ে পড়ুন তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দরজাটা আটকে ওয়াশরুমে চলে গেল ফারজাদ। সকালের নাস্তা শেষ করে বসার ঘরে বসেছে সবাই। প্রিয়তা রান্নাঘরে সবার জন্য চা বানাতে ব্যস্ত। মমি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে তার চা বানানো দেখছে আর গল্প করছে। হাতে চায়ের ট্রে নিয়ে বসার ঘরে এলো প্রিয়তা। সবার হাতে হাতে চা দিল। নিজেও এক কাপ নিয়ে বসলো এক কোণে। চায়ের কাপে চুমুক বসালেন দিলরুবা বেগম। হেসে বললেন,
প্রিয়তমা, চাটা অসাধারণ হয়েছে। প্রশংসা শুনে প্রসন্ন হাসলো প্রিয়তা। দিল্লুবা বেগম এবার চোখের ইশারায় লুৎফা বেগমকে কাঙ্ক্ষিত কথাগুলো বলতে বলেন। লুৎফা বেগম ইতস্তত করছেন, মেয়ে কেমন প্রতিক্রিয়া হবে সেটা ভাবছেন তিনি। অলিউল সাহেব তার পাশেই বসা, তিনি অনুচ্চ সুরে তাকে বললেন, তুমি বলা শুরু করো না, তারপর আমি বলছি। অলিউল সাহেব চোখের ইশারায় সম্মতি জানালেন। চায়ের কাপটা রাখলেন সামনের টেবিলে, হালকা করে গলা ঝেড়ে বললেন, তোমাদের সাথে আমার খুব জরুরি একটা কথা ছিল। সবাই পূর্ণ মনোযোগে তাকালো তার দিকে। নিহাল জিজ্ঞেস করলো, কি কথা বাবা? বলবো এখনই। তিনি প্রিয়তাকে একবার দেখলেন আগে। প্রিয়তা প্রশ্নবোধক চোখে চেয়ে আছে তার দিকে, আর ভূমিকা না রেখেই তিনি বললেন, আমি তোমাদের মা আর দিলরুবা আপা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমি জানি আমাদের সিদ্ধান্তে কোনো ভুল নেই, কারণ একজন মা বাবা কখনোই তার সন্তানের খারাপ চান না। তাই আমরা আশা করছি আমাদের সন্তানরাও আমাদের বুঝবে। সবাই অবাক হলো। প্রিয়তা জিজ্ঞেস করলো, কি সিদ্ধান্ত বাবা? অলিউল সাহেব লুৎফা বেগমের দিকে একবার তাকালেন। লুৎফা বেগম চোখের ইশারায় আশ্বস্ত করলেন তাকে। অলিউল সাহেব এক পল বিরতি নিয়ে বললেন, তোমার বিয়ের সিদ্ধান্ত। হকচকিয়ে উঠে প্রিয়তা, হতবম্ব তার মুখাবয়। অবিশ্বাস্য সুরে জিজ্ঞেস করে, আমার বিয়ে? হ্যাঁ। লুৎফা বেগম জবাব দিলেন। প্রিয়তা কি বলবে বুঝতে পারছে না। সে জিভ বিছিয়ে ঠোঁট বিছিয়ে বলে, এ তো কেবল একটা ভুল থেকে বেরিয়ে এলাম, এরই মাঝে তোমরা আমার বিয়ের সিদ্ধান্ত কি করে নিয়ে ফেলে বলো তো? আমি এখন মানসিকভাবে এসবের জন্য প্রস্তুত না মা। প্রস্তুতি নেওয়ার সময় পাবে তুমি, আর আমরা তোমাকে যার তার হাতে তুলে দিচ্ছি না। আর আমাদের মনে হয় তোমার একটা সুন্দর জীবনের জন্য এই বিয়েটা জরুরি। ফারজাদ চায়ের কাপটা রাখলো আস্তে করে। অদ্ভুতভাবে প্রিয়তার বিয়ের কথা শুনে তার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে সে জানে না, অথচ বক্ষস্থলে ঠিকই অনুভব করছে এক তীক্ষ্ণ ব্যথা। প্রিয়তার চোখ ছলছল করে ওঠে, জবাব দিতে কষ্ট হচ্ছে ভারী। নিহাল বিস্মিত মা বাবার এই আচানক সিদ্ধান্তে, জিজ্ঞেস করলো, হঠাৎ তোমরা প্রিয়তার বিয়ের সিদ্ধান্ত কেন নিলে? আর কার সাথেই বা ওর বিয়ে দিতে চাইছো? আমাকেও তো কিছু বললে না। কারণ আমরা জানি পাত্রের পরিচয় পেলে তুমি বিনা দ্বিধায় তোমার মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি হবে। মায়ের উত্তরে ভ্রু কুঁচকালো নিহাল, জিজ্ঞেস করলো, কে সে? লুৎফা বেগম মুচকি হাসলেন, বললেন, ফারজাদ। ফারজাদ প্রথমে নিজের নামটা ঠিক খেয়াল করলো না, অন্য মনস্ক ছিল বোধহয়। পরক্ষণে কানে নিজের নামটা বাজতেই হতবাক হয় সে। ফেল ফেল করে তাকায় লুৎফা বেগমের দিকে। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে না পেরে জিজ্ঞেস করে, জি আন্টি। লুৎফা বেগম ছোট্ট নিঃশ্বাস ফেলেই বললেন, তোমরা যদি কোনো আপত্তি না থাকে তবে আমরা তোমাদের মেয়ের দায়িত্ব তোমাকে দিতে চাই বাবা। ফারজাদ হতবাক হতভম্ব, কথা খুঁয়ে বসেছে যেন। সে দিলরুবা বেগমের দিকে চাইল। মায়ের এক বুক আশা যে তার দু চোখে স্পষ্ট। সে পুনরায় কিছু বলার আগেই প্রিয়তা বলে উঠল, মা কি বলছো এসব? একটা মানুষ তোমার মেয়েকে এতটা হেল্প করলো, আর তোমরা তার সাহায্যের মূল্য এভাবে দিচ্ছ? দিলরুবা বেগম অস্থির সুরে বললেন, কেন মা, এতে খারাপ কি? আমার ছেলেটা কি তোমার এতই অপছন্দ? প্রিয়তা মাথা ঝাঁকিয়ে বলল, না না আন্টি, তা না, কিন্তু এভাবে কি করে একটা বিয়ে হতে পারে বলুন? আপনারা মানে আপনারা সবাই তো সবকিছু জানেন, দেখেছেন সামনে থেকে। আর ফারজাদ, উনি তো পুরোটাক্ষণ আমার পাশে ছিলেন, নিজের সবটুকু দিয়ে হেল্প করেছেন আমায়। এভাবে তো একটা সিদ্ধান্ত ওনার উপর চাপিয়ে দেওয়া যায় না। ফারজাদের নির্বাক নিষ্পলক চাহনি প্রিয়তার উপর। মেয়েটার অস্থিরতা যেন ফারজাদ টের পাচ্ছে। দিলরুবা বেগম বললেন, কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না, আর সব কিছু জানি বলেই এই সিদ্ধান্তটা নিয়েছি মা। আমার মনে হয় আমার ছেলের জন্য তুমিই যথেষ্ট। প্রিয়তা অসহায় চোখে তাকালো। মমি বলে উঠল, প্লিজ প্রিয়তা আপু, তুমি রাজি হয়ে যাও না। আমার ভাইয়া কিন্তু খুবই ভালো মানুষ, তোমায় খুব ভালো রাখবেন। প্রিয়তা ফারজাদের দিকে চাইলো, বলল, ফারজাদ, আপনি কিছু বলছেন না কেন? ফারজাদ আর কি বলবে? সে তো নিজেই বুঝতে পারছে না তার মন কি চায়। সে চট করে উঠে দাঁড়ালো, ক্ষীণ সুরে বলল, আমাকে একটু সময় দিন। বলে সেই রুম থেকে বেরিয়ে গেল সে। প্রিয়তার খারাপ লাগলো ভীষণ। মা বাবার সাথে রাগ দেখিয়ে বলল, উনি হয়তো অপমান বোধ করছেন। এভাবে একটা মানুষকে ডেকে এনে কেন এত অস্বস্তিতে ফেলে তোমরা? পাকিস্তানে উনি আমায়
এতটা হেল্প করলেন, আর আমার দেশে ডেকে এনে আমি ওনাকে অপমান করেছি। প্রিয়তা নিজের রুমে চলে গেল। সবাই চেয়ে রইল কেবল, কারোর মুখে রা নেই কোনো। এমনটা হবে আশা করেনি হয়তো। মমি মন খারাপ করে বলল, ভাইয়া কি রাজি হবেন না আম্মি? দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি জানি, তোমার ভাই জানে। তুমি গিয়ে একটু বোঝাও না। আমার কথা কি কোনো সময় শুনেছে ও? এবার যদি ও রাজি না হয়, আমি আর জীবনেও ওর বিয়ের কথা মুখে আনবো না। লুৎফা বেগম দিলরুবা বেগমের কাঁধে হাত রাখলেন, আশ্বস্ত করে বললেন, চিন্তা করিস না, নিশ্চয়ই ভালো কিছু হবে। প্রিয়তাও তো মানতে চাইছে না। আন্টি, আমি বোঝাবো ওকে। ফারজাদদের সাথে আমার বোন ভালো থাকবে, আর ভাই হিসেবে বোনকে ভালো রাখার জন্য আমি সবটুকু করতে পারবো। নিহালের সম্মতি পেয়ে তাদের দুশ্চিন্তা কিছুটা হলেও কমলো। মমি ধীর গলায় নিহালকে বলল, চলুন আমরা একটা মিশনে নামি। ভাইয়া আর প্রিয়তা আপুর বিয়ের মিশন। আপনি প্রিয়তা আপুকে রাজি করাবেন আর আমি ভাইয়াকে। নিহাল ভ্রুকুসকে বলল, আপনার মাথায় সবসময় এমন আজগুবি চিন্তা ঘুরে। আজগবি চিন্তা কোথায়, সুন্দর একটা বুদ্ধি দিয়েছি। আমরা দুজন একসাথে মিলে কাজ করলে কাজটা সহজ হবে, বুঝছেন না কেন? নিহাল দুদিকে মাথা নাড়িয়ে বলল, আপনার যা খুশি করুন, আমি আপাতত আমার বোনের কাছেই যাই। সেই উঠে প্রিয়তার রুমের দিকে গেল। মমি উঠে দাঁড়ালো, বলল, আমিও ভাইয়ের রুমে যাই, চিন্তা করো না। আমিও ভাইয়াকে বুঝিয়ে রাজি করাবো। দিলরুবা বেগম মাথা চাপড়ে বললেন, তুই বকা খাবি রে মেয়ে। নাক মুখ কুচকে মমি বলল, ভালো কাজে আগে ভয় দেখাবেন না তো, কিছু হবে না। আমি যাচ্ছি। যা, পরে বকা খেয়ে এসে আমার কানের সামনে প্যাচ প্যাচ করে কাঁদবি না একদম। প্রিয়, আসবো? ভাইয়ের গলা পেয়ে অন্যায় মুখ মুছল প্রিয়তা, বলল, এসো ভাইয়া। নিহাল ভেতরে এলো। প্রিয়তার পাশে বসলো বিছানায়, হাত রাখলো তার মাথার উপর, বলল, কষ্ট পাচ্ছিস? প্রিয়তার চোখ জলে টয়টম্বুর। নিহাল বলল, ফারজাদকে তোর পছন্দ না? ভাইয়া, ওনাকে অপছন্দের প্রশ্নই আসে না, কিন্তু সত্যি হলো যে ওনার মতো একজন মানুষ আমার মতো মেয়ে ডিজার্ভ করে না কখনোই। উনি নিশ্চয়ই এখন ভীষণ রেগে আছেন, মনে মনে আমাদের অনেক নিচু মনের মানুষ ভাবছেন। এইভাবে ওনাকে অপমান করাটা ঠিক হয়নি ভাইয়া। নিহাল অবাক হয়ে বলল, এসব তুই কি বলছিস প্রিয়? ফারজাদ তোকে ডিজার্ভ করে না মানে? তোর মতো মেয়ে হয় নাকি? নিজেকে তুই এতটা ছোট করিস কেন? প্রিয়তা দীর্ঘশ্বাস ফেললো, বলল, এত ভুল করার পরেও নিজেকে কি করে সম্মান করব ভাইয়া? নিজের প্রতি আমার নিজেরই এখন রাগ হয়। আমার মতো ঘর পালানো মেয়ে আর যাই হোক, ফারজাদের মতো চমৎকার পুরুষের জন্য না। পুরো দিনটা কাটলো সকলের থমথমে এক ভাবমুক্তিতে। প্রিয়তা কারোর সাথে কথা বলল না ঠিকমতো। নিহাল যথাসাধ্য চেষ্টা করেছে প্রিয়তাকে বোঝানোর। প্রিয়তা কতটুকু বুঝেছে কে জানে। ওইদিকে মমিও ইনিয়ে বিনিয়ে প্রিয়তার এক কথা সুনাম করেছে ভাইয়ের কাছে। উদ্দেশ্য যে করেই হোক ভাইয়ের মনে প্রিয়তার প্রতি ভালো লাগা তৈরি করতেই হবে। দুপুরে খাবারের টেবিলে নীরব। টুকটাক প্লেট চামচ শব্দ ছাড়া আর তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না। মমি অনেকক্ষণ চুপ থেকে এবার যেন পারছে না আর। মুখের খাবারটুকু গিলেই বলল, অস্বস্তিতে বুধ হয়ে থাকা প্রিয়তা তার দিকে চাইলো, বলল, নিহাল ভাই তোমাদের নিয়ে বের হবেন না? ওনার সাথে আমি জীবনেও যাব না, তোমার সাথে যেতেই হবে। ভাইয়া একা যাচ্ছে না তো? দিলরুবা আন্টি আর তোমার ভাইয়াও থাকবেন সাথে। মমি তাও নাক কুচকালো, বলল, তারপরও তুমি না গেলে আমি কিন্তু যাবই না। প্রিয়তা ছোট করে নিঃশ্বাস ফেললো। ফাজাদের সামনে থাকতে যে তার বড্ড অস্বস্তি হচ্ছে, সেটা সে কি করে এই মেয়েকে বোঝাবে। মৌমি নাছোড় বান্দা, তাকে না নিয়ে যে যাবে না সেটা সে ভালো করে অবগত। উপায়ন্তর না পেয়ে বলল, আচ্ছা যাবো, এবার খেয়ে নাও। মমি খুশি মনে বাকি খাবারে মনোযোগ দিল। দুপুরে শেষক্ষণ, সূর্যের তেজ ম্রিয়মান। তৈরি হচ্ছে প্রিয়তার মৌমি। দিলরুবা বেগম যাবেন না জানিয়েছেন। প্রিয়তার ইচ্ছে না থাকা সত্ত্বেও মৌমির জন্য রাজি হতে হলো তাকে। বের হলো 4 জন।
প্রিয়তা, মমি, ফারজাত আর নিহাল। ওবার ডেকে তাতেই উঠে বসলো সবাই। নেহাল সামনের সিটে, মমি চট করে বায়না ধরলো। আমি জানালার পাশে বসবো। প্রিয়তাকে জানালার পাশের সিটে ছেড়ে বসতে হলো মাঝে, আর তার পাশের সিটেই বসলো ফারজাত। ফারজাত বসতে আয়টাই শুরু হলো প্রিয়তার। বড্ড ইতস্তত বোধ করছে সে। ফারজাতকে শান্ত দেখালেও প্রিয়তা তার ভেতরকার অস্থিরতাটাও ঠিকই টের পাচ্ছে। ফারজাতের সাথে এত কাছাকাছি বসাটা মোটেও তার সমীচীন মনে হচ্ছে না। মনের মাঝে এমনিতেই এক বিরাট বিরোধ চলছে। এরই মাঝে ফারজাতের কাছাকাছি থাকাটা মোটেও ভালো কোনো ফল বয়ে আনবে না। প্রিয়তা ছোট করে নিঃশ্বাস ফেললো আর চোখে একবার দেখার চেষ্টা করলো ফারজাতকে। ফারজাতের দৃষ্টি বাহিরের জগতে। ঢাকা শহরে ব্যস্ত রাস্তা আর উঁচু উঁচু সব বিল্ডিং দেখতেই সে ব্যস্ত। তার মনের অবস্থা বাইরে থেকে ঠাউর করা মুশকিল বেশ। সকাল থেকে একেবারে চুপচাপ, মনে মনে কি সিদ্ধান্ত নিচ্ছে তা একমাত্র সেই জানে। প্রিয়তা মাথা ঘামালো না এত। চাপা দীর্ঘশ্বাস ফেললো অতি সন্তপনে। মুখে না বললেও সে জানে ফারজাত কখনোই রাজি হবে না, আর সেও তাই চায়। গন্তব্যে পৌঁছে এক প্রকার জোর জবরদস্তি করেই নিহাল ভাড়াটা দিল। ফারজাত দিতে দিচ্ছিল না তাকে। প্রিয়তার মমি রমনার গেটের সামনে। মমি কৌতূহল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চারদিক অতি নতুন লাগছে তার। কি সুন্দর, কি চমৎকার পরিবেশ, কত কত মানুষ। প্রিয়তা বলল, এটা হলো রমনা পার্ক, ঢাকার মধ্যে অন্যতম পরিচিত একটা স্থান। এখানে প্রতি বছর আমাদের পহেলা বৈশাখ পালন করা হয়। বৈশাখে আসলে দেখতে পারতে কি চমৎকার ভাবে সেজে ওঠে এই প্রাঙ্গণ। বৈশাখটা কি আপু? এটা হলো বাংলা মাসের প্রথম দিন, মানে বাংলা নববর্ষ। ইংরেজি বছরের শেষে যেমন হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়, তেমনি এখানে বাংলা বছরের শেষেও বাংলা নববর্ষ পালন করা হয়। ও আচ্ছা, এবার বুঝেছি। নিহাল আর ফারজাতেরও তাদের সম্মুখনে। নিহাল বলল, ভেতরে চল। প্রিয়তা আর মমি ধীর পায়ে হাঁটছে, আর নিহাল আর ফারজাত তাদের পেছনে। মমি এদিক ওদিক দেখছে আর বিভিন্ন প্রশ্ন করছে প্রিয়তাকে। প্রিয়তা তার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে সুন্দরভাবে। হাঁটতে হাঁটতে মাঠের কাছে এসে থামলো তারা। মমি বলল, এখন একটু বসি। হ্যাঁ চলো। প্রিয়তা আর মমি বসলো একটা সিটে। ফারজাত ব্রিজের কাছটাতে গিয়েই দাঁড়ালো। প্রিয়তা সেদিকেই তাকালো। নেহাল তাদের সামনেই। প্রিয়তা কি ভেবে যেন উঠে দাঁড়ালো, আবার বলল, ভাইয়া তুমি এইখানে বসো, আমি একটু ফরজাদের সাথে কথা বলে আসি। মমি আর নিহাল দুজনেই আতঙ্কে তাকালো। নিহাল বলল, অযথা কোনো কথা বলে ব্যাপারটা আরো জটিল করিস না প্রিয়। না, আমি জটিল করব, বরং জটিলতা ভাঙাবো। প্রিয়তা এগিয়ে গেল ফারজাতের দিকে। নিহাল মমির পাশেই বসলো। মমি দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, আপনার কি মনে হয় প্রিয়তা আপু ভাইয়াকে কি কথা বলবে? নিহাল বিরক্তি সুরে বলল, সেটা আমি কি করে বলবো? হ্যাঁ, তাও তো ঠিক। আপনি কি করে বলবেন? আর তার চেয়ে বড় বসে বসে দোয়া করেন। এখন এই দোয়াটুকু ছাড়া আর কিচ্ছু কাজে দিবে না। এই বলে সে নিজের মোনাজাত ধরে বসলো। চোখের পল্লব বুঝে দিয়ে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে কি কি যেন বলছে সব। নিহাল চেয়ে রইল এক দৃষ্টিতে। তার এসব পাগলামি দেখে হাসলো সে। তারপর সামনে চেয়ে দেখলো এক ছোট্ট মেয়ে বেলি ফুলের মালা বিক্রি করছে। সে তখন খেয়াল করে মমের হাত জোড়া খালি। এই বেলি ফুলের মালাটা নিতান্তই চমৎকার দেখাবে তার এই হাতে। সে ওই মেয়েটাকে ডাকলো, একটা বেলি ফুলের মালা কিনে নিল। মোনাজাতে তোলা হাত যুগলের মধ্যে একটা হাত ধরে নিল খপ করে। মমি চমকে চোখ মেলল সঙ্গে সঙ্গে। চোখ খুলে এমন কিছু একটা দেখবে সেটা সে কখনোই আশা করেনি। নেহাল বেশ যত্ন করে মালাটা তার হাতে পরিয়ে দেয়। নিজের হাতে হাতটা রেখে বলল, সুন্দর লাগছে। মমি বাকরুদ্ধ। নেহালের এহেন ব্যবহারে নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে বসেছে সে। জায়গাটা ভালো লেগেছে? প্রিয়তার উপস্থিতি ফারজাত টের পায়নি। আচমকা প্রশ্নে খানিক অবাক হলেও নিজেকে সামনে নিয়ে বলল, জি সুন্দর। প্রিয়তা ঘুরে দাঁড়ালো। আশেপাশে এখন অনেক মানুষ। বিকেলের সময় সবাই তাদের মতো করে ঘুরতে বেরিয়েছে হয়তো। প্রিয়তা এক পল সময় নিয়ে বলল, আমি দুঃখিত, মা বাবা হার হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ফারজাত তাকালো তার দিকে, বলল, ক্ষমা যাওয়ার কারণ?
এমন অনাকাঙ্ক্ষিত এক মুহূর্তে তৈরি করার জন্য আসলে সরি। ফারজাদ সামনের দিকে ফিরল ফের। মানুষগুলো সব ছবি তোলাতে ব্যস্ত। সে খানিকটা সময় বিরতি নিয়ে বলল, আমি আমার জীবনের একটা বিরাট অংশ কাটিয়েছি ভীষণ দুঃখে। প্রতি রাতে আমার আর্তনাদে কেঁপেছিল আমার ঘরের প্রতিটা দেয়াল। ছোট থেকে অনেক কিছু দেখে শিখে বড় হয়েছি।